যেদিন বলবেন কাজ কাম থাকে না বা অন্য কিছু ভালো লাগে না, সেদিন কিন্তু আমি একদিনই বুঝি হয়তো 2-3টি ভিডিও করলাম। এরকম হয়। তো আমার লক্ষ্য থাকে একটা, যে আমি যে কাজটা করছি সেটায় যেমন আমি উপকৃত হব, আর যারা আমার সঙ্গে জড়িত আছেন তারাও মোটামুটি এর থেকে একটু উপকৃত হবে, এরকম কাজগুলো করার চেষ্টা করি। এখন এই যে যুগ জামানায় এসে ধরেন অনেক কিছু করা সম্ভব, যদি আপনার মনটা সে ধরনের থাকে, মানে মনটা বুড়ো হয়ে গেছি তাতে অসুবিধা নেই, কিছুটা কিছু করতে পারি বা কিছু কিছু করা যায়, বসে না থেকে গল্প বললেও একটা কাজ হয়। বুড়োদের গল্পের মজা আছে, বুঝলেন। এখন আমি ওই বললাম তো, মানে বয়সকালে রাজনীতি শেখা হয়নি। এই রাজনীতি ঘুরে ঘুমিয়ে দেখছি যে দেশের মইজুদ্দি, কলিমদ্দি, অনেক ফখরুদ্দি, এরা বহুত মানে তেলেসমাতি দেখাইছে। ওই হারাম কিছু কামাই করে খাওয়ার ইচ্ছা আমার নেই। এই জন্যে ওই রাজনীতি বলেন, রাজনীতির ওই যে চামচা, নেতার হাতা, এ সমস্ত কোনো সময় ছিলাম না, আর ওগুলো আমি ঘৃণা করি, খুব ঘৃণা করি। এই যে তোর ক্ষমতা আছে, তুই 2 নম্বর করে 2টা পয়সা বানাচ্ছিস, তোর চামচামি করতে হবে, তোকে সাস্তার করে বেলাইতে হবে, তুই সাহেব হয়ে গেছিস, এগুলো একেবারে বস্তা পচা জিনিস। শোন, এগুলা মানে যারা একটু আত্মমর্যাদা বোধ আছে, বেশি যত গরিবই হোক, আর পয়সা কড়ি থাক আর না থাক, ওটা বিষয় হলো যে আপনি ভালো কিছু জানতে চান, বুঝতে চান, তো এটার জন্যে ওই আমি তো এটাই ওই মনে রাখি যে ওই দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত অনেক কিছু শেখার আছে। আমি কিন্তু এখন এই একটা ক্লাস করতে বসছি, বুঝলেন। ক্লাস আমি কারোর করাচ্ছি না, আমি ওই গৌতম দাদা ওনার ক্লাস মধ্যে মধ্যে আমি অ্যাটেন্ড করি এবং গভীরভাবে শোনার চেষ্টা করি। এখন আমি গৌতম দাদার ওই ক্লাস করব। আমি ছাত্র, গৌতম দাদা অনেক জ্ঞানী মানুষ, উনি অনেক অনেক জানা বোঝা, অনেক পড়াশুনো করা একটা মানুষ। আমার তো রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, দেশের ওই আইন কানুন এটা সেটা বলেন, এসব জ্ঞান অর্জন করার সময় পাইনি। এখন সুযোগ আছে, এখন যদিও এটা কোনো কাজে লাগাইতে আমি পারবো না, ততটুকু মানে তথাপি মানে জ্ঞান তো যেটা আমি জানি না সেটা জানলাম, তাতে অসুবিধাটা নেই, কোনো অসুবিধা নেই। এইভাবে ওই নিজেও কিছু শিখছি, আপনারাও যারা আমার ভিডিও দেখবেন তারা যদি আগ্রহ নিয়ে এই ক্লাসটা করেন আমার সঙ্গে, মানে আমার সাথী হয়ে যদি এই ক্লাসে আপনারা একটু সময় দেন, তাহলে আপনারাও কিছু না কিছু জানতে পারবেন। সময় সুযোগ করি অনেকের অনেক কিছু হয় না, তারপর কারোর মাধ্যমে আবার কিছু হয়ে যায়, এই আর কি। তো আমরা মোটামুটি ক্লাসের দিকে একটু খেয়াল করি যে এখন আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে গৌতম দাদার এই একটা ক্লাস, যে মানে এই এখন প্রধান এজেন্ডা হলো একই, ইন্ডিয়ানদের এজেন্ডা হলো যে ভারতের সংবিধান হাত দেওয়া যাবে, জুলাই সনদে কনস্টিটিউশন অংশ করা যাবে না, এটা হচ্ছে ইন্ডিয়ানদের এজেন্ডা। যে এজেন্ডার বক্তা, এই যে এজেন্ডার প্রধান বক্তা হিসেবে একদিন কাজ করতেছিল বিএনপি, আরো সুনির্দিষ্ট করে বললে সালাউদ্দিন, খুব কাজে লাগতেছিল। প্রথম আলো বিরতিহীন ভাবে কাজ করে যাচ্ছেন, সম্প্রতি তারা খুঁজে পেয়েছে একটা খুব আতলামো কাজ, এক মাস্টারে ধরে নিয়েছে, আইনের মাস্টার, নাম তার রিদওয়ানুল হক, তার সাক্ষাৎকার চাচ্ছে, ওই একই পুরনো আলাপ।
হুম। সংসদের সংবিধানের উপরে না নিচে, উপরে না নিচে, দেখেন। এই মাস্টার নাকি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, কিন্তু এখন আর নাই। এই বার্তাকে পরিচয় করার সময় শয়তানিটা দেখেন। বিশ্ববিদ্যালয়, লন্ডন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা করেছেন, মানে এইটা পরিচয় দিয়া তাকে শেখানো হচ্ছে তার কথা কত ওজনদার, তাকে যেন আমরা ওজনদার হিসেবে নেই। কিন্তু তিনি যেটা গাধার কথা বলতেছে, এটাকে আমরা বুঝি নাই। তিনি যদি লয়ারের টিচার হয়ে থাকবেন, প্রফেসর হয়ে থাকবেন, তাহলে এই কথা উনি বলেন কেমন করে সংবিধানের উপরে নিচে তর্ক? কি জানেন না, যে কোনো সংবিধানের সংশোধনী করা মাত্রই সংশোধনীর অংশটা এটা সংবিধানের উপরেই হবে, ন্যস্ত হবে। সারা দুনিয়া যেখানে যা হয়েছে, যেমন মনে করেন আমেরিকান সংশোধনী, কোন সংশোধনী, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেটা সহ রাষ্ট্র গঠিত হয়েছিল 1776 সালে। একটা জিনিস, মারাত্মক জিনিস। কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের মৌলিক জিনিস থাকে, মৌলিক অধিকার, নাগরিকের মৌলিক অধিকার কি কি থাকবে সেটা লেখা থাকে। আমেরিকান প্রথম কনস্টিটিউশনটা লেখাই নেই, কারণ তারা সবচেয়ে বেশি ব্যস্ত ছিল এটাকে ফেডারেল রাষ্ট্র বানানো হবে কি করে, আর ফেডারেল ধারণাটা দুনিয়াতে প্রথম ছিল সেটা, ফলে সেটা নিয়ে এত বেশি তারা বক ডাউন এর ব্যস্ত ছিল। 50টা রাজ্যকে একসাথে নিয়ে এসে একটা রাষ্ট্র বানানো দুনিয়ায় সেই প্রথম। কারণ আমি বোধ করি যে তারা এই মৌলিক অধিকারগুলো কি হবে তা নিয়ে লিখতে ভুলে গেছিল। সেটি হলো ফার্স্ট কনস্টিটিউশন, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট চালু হয় 15 বছর পরে, মনে করে দেখেন। এখন বলেন তো, এই যে প্রফেসর সাহেব রেজওয়ানুল হক সাহেব, হ্যাঁ, কি বলে এখন এই যে সংশোধনীটা আমেরিকান কনস্টিটিউশনে ঢুকানো হয়েছিল, তাতে আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কি আমেরিকান পুরানা কনস্টিটিউশনের উপরে না নিচে? হাজলামো করেন? হ্যাঁ, সব আপনি একাই বুঝেন, কেউ বুঝেন না। হ্যাঁ, আপনার একসাথে, আপনি আইনের টিচার, আইনের প্রফেসর। হ্যাঁ বাবা, কি হলো কতক্ষণ? ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা কি কনস্টিটিউশনের উপরে না নিচে? যা বলবেন, যা খুশি ভাড়াইতে ভাবে আপনাকে নিয়ে এসে প্রথম আলো আমাদের মাথার উপরে চড়াই দিবে, আর আপনাদের মেনে নিব। হ্যাঁ, আপনি নিজে তো ওই আক্কেল কেন নাই? বলেন না, উত্তর দেন না। আমেরিকান ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কি কনস্টিটিউশন নিচে না উপরে? এই যে ফালতু কথা শব্দ কেন ব্যবহার করেন? উপরে নিচে কথা এখানে কেন তুলতেছে? উত্তর দেন। আমেরিকান কনস্টিটিউশন আগে না ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আগে না নিচে? আপনাদের সাধারণ একটা সাধারণ জিনিসের ধারণা নেই আপনার। আইসেন এখানে আইনের ইয়ে মারাইতে, প্রফেসর কি করে? উত্তর দেন, মুরদ নেই আপনার। তারপর আপনি এখানে এসে গণতন্ত্র মারাইতে, আপনি বুঝেন গণতন্ত্র, গণতন্ত্র আর ইয়ের তফাৎ কি, রিপাবলিকের ফারাক কি? এই গণতন্ত্র মারাইতেছেন কেন? রিপাবলিক বুঝেন? আর আমেরিকা কবে থেকে এটাকে গণতন্ত্র বলা শুরু করলো? টাকাও লাগছেন। ওই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পরে আমেরিকানরা গণতন্ত্র, নিজেদের দুর্বলতাটা, অযোগ্যতাটা, যে মৌলিক অধিকার তারা মূল কনস্টিটিউশন লিখতে ভুলে গেছে, এটাকে কাভার দেওয়ার জন্য তারা সংশোধনী যখন জারি করছে, তখন থেকে এইটাকে সে গণতন্ত্র বলে চালাতে শুরু করছে। এই হলো আমেরিকানদের গণতন্ত্রের ধারণা শুরু। সেই থেকে সবাই গণতন্ত্র শব্দটা ক্যাচ করছে, ভুলে গেছে যে এটা একটা রিপাবলিক স্টেট। রিপাবলিকের ধারণা বুঝে না, সে গণতন্ত্রের কিচ্ছু বুঝে না। লয়ার প্রফেসর হয়েছেন, বিরাট বুদ্ধু হয়ে গেছেন আপনি। আপনি এখন মধ্যে ফারাক বুঝেন না কোনটা রিপাবলিক আর কোনটা গণতন্ত্র। রিপাবলিক কথার গুরুত্ব আপনার কাছে নাই। গণতন্ত্র মারাইতে আসছে এখন বাংলাদেশে, বাড়াইতে হয়ে কারো জীবন বাড়াইতেই থাকবেন। একটা ইন্টেলেক্ট বলতে যা বোঝায়, এটা কিছুই হইতে পারবেন না আপনি। আপনি বলতেছেন কনস্টিটিউশন লাগবে, কনস্টিটিউশন, ডক্ট্রিন অফ সেটি, এগুলো যা হয় তাই দিচ্ছে, অমুক তমুক। একদিকে বলতেছেন শপথ নিয়েছে কনস্টিটিউশন অনুযায়ী। আচ্ছা, কনস্টিটিউশনের শপথ নিলে বা না নিলে কি এসে যায়? জিয়া রহমান ক্ষমতা নিয়েছে কি কনস্টিটিউশন মেনে? ক্ষমতা কি কনস্টিটিউশন মেনে নেওয়া যায়? একদম আরো আসল কথা বললাম। আইন মারায়েন না, আইন আগে না ক্ষমতা আগে? বুঝেন কিছু? বলে ক্ষমতা কোথেকে আসলো? ক্ষমতা হলো মুরদ। আমার মুরদ থাকলে আমি কনস্টিটিউশন বানাই নিব। এই হচ্ছে সার কথা, একদম বাংলা কথা। দুনিয়ার কোন কনস্টিটিউশন পুরান কনস্টিটিউশন দিয়ে ঠেকানো যায়নি। আর সব পুরনো নতুন কনস্টিটিউশন মানেই আমি যত কিছু নতুন লিখতেছি এটা ডমিনেট করবে। আবার এর মানে এই না যে পুরনো কনস্টিটিউশন সবকিছু ফেলাই দিচ্ছে। আবার বলে দিচ্ছি আমি সবাইকে, নতুন একটা কনস্টিটিউশন লেখা মানে
নতুন কনস্টিটিউশনে যা যা কিছু লিখবো এইটা পুরনো সবকিছুর উপরে ডমিনেট করবে, উপরে থাকবে, ওই অর্থে আপনাদের উপরে। আবার আর এটাও সত্য, এর মানে আবার এই না যে পুরান কনস্টিটিউশনে সবকিছু ফেলে দিছি। কনস্টিটিউশন আরেকটা ক্লজ লেখা থাকে, আমার এই নতুন কনস্টিটিউশন এর সাথে পুরনো যা কিছু ছিল আমাদের কনস্টিটিউশনে তার সঙ্গে যা বিরোধে নাই তার সবকিছু এখনো আমার সাথে আছে, এইটা গণ্য করতে হবে। বোঝা গেছে পরিষ্কার? ঠিক যেমন আমাদের 51 সালে জমিদার উচ্ছেদ হয়েছিল, এখন পুরনো পাকিস্তানের কনস্টিটিউশন ফেলে তো আমরা বাংলাদেশ গড়ে ফেলছি, তাহলে এখন কি জমিদার উচ্ছেদ আইন বন্ধ হয়ে গেছে? অস্বীকার করেছি আমরা? আমরা তো 72 কনস্টিটিউশন লেখার সময় 51 জমিদার উচ্ছেদ নিয়ে কিছু বলি নাই, তাহলে এখন ওটা কি হবে? এই জন্য এই কথা লেখা আছে, আমাদের কনস্টিটিউশন লেখা আছে যে যেই পুরনো আইনগুলোর সাথে আমার নতুন কনস্টিটিউশনের বিরোধ নাই, এই জিনিসগুলো এখনো আমার সাথে আছে, এটা ধরে নিতে হবে। অর্থাৎ 51 সালের জমিদার উচ্ছেদ আইন নিয়ে আমি যেহেতু নতুন কিছু বলি নাই, ফলে 51 সালের জমিদার উচ্ছেদ আইন এখনো আমার কনস্টিটিউশনের সাথে আছে। এবার বুঝছেন? মানুষকে দুনফুন বুঝায়েন না, কনস্টিটিউশন মারাইতে আসেন না, কনস্টিটিউশনের মৌলিক জিনিস বুঝেন। মাস্টার হইতে পারেন আপনারা, ক্যালিটি বুঝতে পারেন আপনারা, কিন্তু মৌলিক জিনিসপত্র কিছুই বুঝবেন না। আপনাদের কনস্টিটিউশনে কোথায় লেখা আছে, আপনাদের অধ্যাপকগিরিতে কোথায় লেখা আছে ক্ষমতা কি? সেটা ফিলোসফিক্যাল প্রশ্ন, বুঝেন? আপনার আইন শুরু হবে যখন থেকে আমি ক্ষমতা দিয়ে যখন কনস্টিটিউশন বানাবো, তখন থেকে আপনার আইনের প্রশ্ন আসবে। কিন্তু আবার ওইটা আপনার মনে রাখতে হবে, আপনার আইনের উপরে আমি হলাম ক্ষমতা, আমি ক্ষমতা থেকে এবার আইন শুরু করবো। আমি আইন শুরু হয় ক্ষমতা থেকে, না বুঝে কথা বললেন না। প্রথম আলো দালালি করার জন্য আপনাকে ডেকে নিয়ে এসেছে, আপনার একটা সাক্ষাৎকার নিয়ে এসেছে, ভাবেন না জানে বিশাল কুতু হয়ে গেছে। আগেও যেই গাধা ছিলেন এখন সেই গাধা আছেন। এই মৌলিক জিনিসগুলো না বুঝে কথা বললেন, উপরে নিচে মারায়েন না। এই উপরে নিচে শব্দ উচ্চারণ করে আপনি নিজে যে কত বড় গাধা একটা, আপনি তুচ্ছ একটা, কোনো একাডেমিক জ্ঞান নেই আপনার। কোথায় আপনার সীমাবদ্ধতা, একাডেমিশিয়ানের সীমাবদ্ধতা কোথায়, এটা খেয়াল রাখতেন। বুঝতে চাইছি বলতে 70 সালের নির্বাচনের জন্য সামরিক শাসন অধীনে, এখন ব্যাখ্যা দেন তাহলে যে আপনাদের প্যাট পড়ে যাইতেছে 72 কনস্টিটিউশন সম্পর্কে, এটা কেমনে হয়? 72 কনস্টিটিউশনের ভিত্তি কি? আছে কারা? 70 নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা। 70 নির্বাচন তো হয়েছে আবার সামরিক শাসনের অধীনে, তাহলে কি হলো? এবার ব্যাখ্যা করেন, মিলান, আইন দিয়ে ব্যাখ্যা করেন। আইয়ুব খানের কনস্টিটিউশন সামরিক আইনের বলে আপনার ইলেকশন হয়েছে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক জারি হয়েছে। এত বেশি কথা বলেন, বেশি বোঝেন আপনারা। হ্যাঁ, নিজেই বলতেছেন যে 70 ইলেকশনের উপরে 70 ইলেকশনটা হয়েছে এলএফও দিয়ে, এলএফওটা জারি করা হয়েছে আইয়ুব খান বা ইয়াদের প্রেসিডেন্সিয়াল পাওয়ারে। প্রেসিডেন্সিয়াল পাওয়ারে তো সামরিক আইন, তো ওটাকে অন করেন কি করে? ওটাকে যদি অন না করে তাহলে আপনার 72 কনস্টিটিউশন কোথেকে আসে? এগুলো সম্পর্কে বুঝেন? বিশাল জ্ঞানী হয়ে গেছেন, উপরে নিচে মারাইতে আইছেন এগুলো। ওরা ছাড়েন, কথার ফুলঝুরি দিয়া বাংলাদেশকে ভুল বুঝাইতে পারবেন না। প্রথম আলো দালালি মানে ইন্ডিয়ান দালালি। আপনার সবচেয়ে বড় অপরাধ হলো আপনি ইন্ডিয়ান দালালি করতে আসছেন। আপনার এই প্রফেসরি ইয়েটা, টাইটেলটা আপনি বেচে এখানে খাইতে আসছেন। এত অসৎ একটা একাডেমিক আর হয় না। এটা চরমতম অসততা একটা একাডেমিকের জন্য, যে নিজের সীমা বুঝে না, করতে চলে আসছেন। অক্সফোর্ড পড়ে আইছেন আপনারা, ফলে আপনাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আপনাদের কথাকে একদম আমাদের মাইনে নিতে হবে। আর তোলার জিনিসটাই তো বুঝেন না। আপনার 70 লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের কথা বললে যে আপনার 72 কনস্টিটিউশনের ভিত্তি থাকে না, সে ঘুষ নাই আপনার। তাহলে আপনি কিসের জন্য কোন সংবিধানের কথা বলতেছেন? তাকে উপরে রাখতে হবে। খানের কথা সত্য, আইয়ুব খানের এই অধ্যাদেশ সত্য, সেটা একটা সামরিক শাসন, কোথাও কোনো মেল থাকে না আসলে। কিন্তু এটি আপনি করতে আছেন। প্রথম হলো আপনার নিয়ে আকাশ উঠতেছে। এনিওয়ে, যদি ভালো কিছু হতে চান তাহলে স্বীকার করে নিন যে এখানে এই সাক্ষাৎকারে আমি অনেক কিছু ভুল করছি বা ঠিক হয় নাই। সাহস থাকলে এটা করে দেখান। আর যদি না করেন তাহলে আপনি একটা হবেন, আসলে কি হবেন, আপনি একটা কব্বর, মানে যেটাকে বলিলাম না যে এই যে নরকের কীট কিছু একটা হবে। আপনি একাডেমিটা ধান্দাবাজি একাডেমি, আর মানুষের কোনো কাজে লাগতে চান না, পজিটিভ কাজে লাগতে চান না। আপনি আপনার প্রফেসরশিপের টাইটেলটা ব্যবহার করে ইন্ডিয়ান দালালি করতে আসছেন বাংলাদেশে। এটাই হলো মূল কথা। থ্যাংক ইউ।
ক্লাস শেষ হলো, বুড়ো বয়সে অনেক রাজনীতি শিখলাম, বুঝলেন। রাজনীতি তো করি নাই, শিখিও নাই। বুড়ো বয়সে অনেক সময় হাতে শুয়ে বসে, তাই মাঝে মধ্যে এসব গুণীজনদের জ্ঞান গর্ব কথাবার্তা শুনি, শেখার চেষ্টা করি। যদিও এখন এই বুড়ো বয়সে শিখে কোনো কাজে আসবে না আমার, তবে জ্ঞানটা তো পৌঁছাবে। অনেক সময় এই রাজনীতিবিদদের, বড় বড় রাজনীতিবিদদের তো ধারে কাছে যেতে পারি না। কোনো কোনো সময় চুটকু চাটকা মানে নেতার হাতা টাতাদের আশেপাশে হয়তো কোনো সময় বসা টসা পড়ে, কথাবার্তা শুরু হলে ওই যেহেতু রাজনীতি বুঝি না, ওরা যা বুঝায়, ওরা তো আর এক পণ্ডিত, বুঝলেন না, কিছুই জানে না রাজনৈতিক নেতা। আমাদের দেশের যত মূর্খ এবং যত বাটপার আর যত ওই 2 নম্বরি পয়সার লোকজন, এরাই চাঁদাগুড়ি দিয়ে এখানে ওখানে ক্ষমতা দখল, লোকের জমি লুটপাট, চাঁদাবাজি, সেটা যত জঘন্য কাজগুলো আছে সমাজে এরাই করছে। এই রাজনীতির কথা বলে এরাই চালিয়ে যাচ্ছে। তো পট পরিবর্তন ইনশাল্লাহ হবে, বুঝলেন। একেবারে এই যে 24-এর আন্দোলনটা, এই বাংলাদেশের জন্ম হওয়ার পরেই 52-53 বছর জীবনে পার হয়ে গেল আমাদের, কিছুই ভালো কিছু দেখতে পেলাম না এখনো পর্যন্ত। এখনো একটা ঘুর পেছের মধ্যে দেশ চলছে, কি হবে না হবে। আর এই যে বুড়ো ভামগুলো আছে না, এই বিএনপির আওয়ামী লীগের গুলো তো গেছে ঝাঁটিয়ে, তো ওগুলো তফাৎ। এখন এই যে আছে এই বিএনপির মধ্যে যে বুড়ো, কি বলবে, বলতে গেলেও খারাপ লাগে, বয়স্ক সব আমার মতন এই বুড়ো, আমরা কি বলবে, এরা আসলে লোভিয়া, এরা হারামখোর। এদের চরিত্র বলতে কিছু নাই। এদের ব্যাকগ্রাউন্ড যা শুনতেছি জানতেছি, তাতে করে এদের সম্পর্কে ভালো কিছু ধারণা আর একটা লিডারদের প্রতি ভক্তি শ্রদ্ধা কিছু আছে, থাকে। যাক, যে যার জায়গার থেকে যেভাবে করবে, আমি এদেরকে খুব দায়ী করি। বিশেষ করে যা এই বিএনপির বর্তমান, আর তাছাড়া এই তার এটা একটা নপুংস, তার এখনো ওখানে বসে আছে। এত মরার যদি এত ভয়, তার রাজনীতি বাড়াতে দিয়েছিস কেন? হ্যাঁ, তার রাজনীতি করতে বলছি না। এই মা যেটা করছে ওই পর্যন্ত। আর বাপের নামের সঙ্গে মায়ের সংসার ছিল বলে, বাপের সঙ্গে মায়ের সংসার ছিল বলে, বাপের পরেই মা। এখন তুমি গদিন ওসিন পীর হয়ে লন্ডনে বসে আছো, রাজনীতি বাড়াচ্ছ, আর তোমার এই ওখানে বুঝি চাঁদাবাজির পয়সা খাচ্ছ, আর তোমার লোকজন এখানে ওই আওয়ামী লীগের মানে সরে গিয়ে যে জায়গাগুলো ফাঁকা করে দিয়েছে, ওখানে র্যান্ডাম মানে যেগুলো জঘন্য কাজ সেগুলো হচ্ছে, রাজনীতি করছে। আর তোমার বুড়ো বুড়ো যে ভাবগুলা, এগুলা ইন্ডিয়ান পয়সা খাচ্ছে, ইন্ডিয়ান দালালি করে। এখন এই জামাত এরা মোটামুটি একটা আইডিওলজির মধ্যে চলে, যা দেখছে। এদের পিছনে লাগা, এদের খারাপ কথা বলা, এই জন্য সেজে গুজে এই বুড়ো ভাবগুলো সবসময় লেগেই আছে। আরে ভালো কিছু কথা বলে, অপরের বিপদ গিয়ে লাভ কি আছে, না কি করে গেছে, ও তো খারাপ করে গেছে, তা তুই কি কর, তোর সামনে কি, আমাদের সামনে তো আগের কায়দায় তো রাজনীতি করে ওই জায়গায় গিয়ে বসতে পারলে কেউ মন্ত্রী হবে, এইসব বুড়ো মালগুলো অপেক্ষায় আছে, কেউ মন্ত্রী হবে, অনেক মজা, অনেক। এটা আগে মজা পাইছে না কিছু এরা। যাক, এখনকার গৌতমদার ক্লাস থেকে বেশ কিছু
অন্তত এই কনস্টিটিউশন সম্পর্কে কিছু কাণ্ডজ্ঞান একটু হলো। আর আপনারা যারা আমার এই পাগলামি ভিডিওগুলো দেখবেন, আপনাদের কিছু এটা যদি শোনেন, জ্ঞান হালকা পাতলা কিছু হলেও হবে। তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।